সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ পূর্বাচল বেলে নিবেদিত যোগসূত্রে। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম নিশান। আমাদের আজকের অতিথি অনেকগুলা পরিচয় আমাদের আজকের অতিথির। আমি বলতে পারি প্রথমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর এ.কে আব্দুল মোমেন। এর বাইরে ওনার পরিচিতি অনেক সাবেক রাষ্ট্রদূত, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক বিশ্লেষক, অনেক পরিচিত আজকে আমাদের অতিথি। আমরা শুরুতে পরিচিত হই, আমরা একটু দেখি আমাদের আজকের অতিথিকে, ডক্টর এ.কে আব্দুল মোমেন। মোমেন, আপনাকে স্বাগত আমাদের আজকের যোগসূত্রে। আমরা শুরুতেই আলোচনা যেতে চাই যে আপনার অনেক পরিচয়, হয়তো আমরা হয়তো যারা এই প্রজন্মের অনেকে হয়তো আপনাকে চিনে এখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, অনেকে আবার চিনে সাবেক রাষ্ট্রদূত হিসাবে, অনেকে চিনে জাতিসংঘের সাবেক কর্মকর্তা হিসাবে, অনেকে চিনে অর্থনীতিবিদ হিসাবে, আন্তর্জাতিক বিশ্লেষক হিসাবে। অনেক পরিচয় আপনার নিজের কোন পরিচয়টা সবচেয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনার দর্শক শ্রোতাদেরও। আই হ্যাভ এ চেকার্ড লাইফ। অনেক ঘাত প্রতিঘাতে আমাদের। আমরা যখন নতুন সরকার চাকরিতে জয়েন করব, তখন আমাদের যুদ্ধ শুরু হলো, স্বাধীনতা সংগ্রাম। তখন আমরা বাধ্য হয়ে ভারতে গেলাম। এই যুদ্ধের পরে পরে আমাকে আর্মি ধরে নিয়ে গেল এবং যুদ্ধের সময় আপনাদের বাড়িতে মোটর দিয়ে বাড়িটা ভেঙে ফেলে আমরা অন্য এক জায়গায় আশ্রয় নেই। তারপর আমাকে ধরে নিয়ে গেল অনেকের সাথে, আমিও, এবং সেইখানে বেশ টর্চারও করলো। আমার এখনো দাগ আছে এখানে। যখন আর্মি একটু দৈবাতক্রমে আমি মুক্তি পেলাম। মুক্তি পাওয়ার দৈবাতক্রমে এই জন্যে যে আমি অনেক দিন রাওয়ালপিন্ডি স্যাটেলাইট টাউনে ছিলাম। তো যখন ওরা ইন্টিগ্রেশন করতেছে, তা আমাকে বললো, আমি বললাম আমি এই এলাকায় আমি চিনি না, কখনো এখানে আসিনি। তখন সে বলল, কোথায় ছিলা? তার বলল, তোমার ছবি আছে বঙ্গবন্ধুর সাথে। আমি বললাম যে এইরকম আন্দোলনে তো আমি তো আন্দোলনে নাই, আমি তো তখন পাকিস্তানে ছিলাম। বলে, কোথায়? বললাম যে রাওয়ালপিন্ডির স্যাটেলাইট টাউনে। তা আমি কোন অ্যাড্রেসে ছিলাম সেটা বললাম। তখন সে বলল, এই বাসার প্রতিবেশী যারা ছিল তুমি তাদের চিনো? বললাম, হ্যাঁ চিনি। কারণ ওখানে পিডাব্লিউ চিফ ইঞ্জিনিয়ার সাহেব থাকতেন, আর ওনার ওয়াইফ ছিলেন ওখানে একটা মহিলা কলেজের শিক্ষক, প্রফেসর। ওদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে। ওদের সাথে আমি কাবুলও বেড়াতে গেছি। তো আমি সেই গল্প স্বল্প বললাম। তারপরে কি জানি হইলো, আমাকে বললো গেট আপ, লিন ডাউন করে বসাইছিল। উঠলাম, বললো গো গো। তখন ওর এক মেজর বলল যে বাইরে তো কারফিউ, যেতে পারবে না, হ্যাঁ উইল ড্রপ হিম। তো দৈবাতক্রমে বেঁচে গেলাম। বাড়িতে ফেরার পরে আমার মা কান্নাকাটি শুরু করলেন, আর বাকি সবাই বললো যে এবার না তোমাকে ছেড়ে দিয়েছে, নেক্সট টাইম আর ছাড়বে না, পালাও। এই পালালাম। হ্যাঁ, আমি তখন এইখানে তখন একটা ব্যাংকে চাকরি করতাম, কমার্স ব্যাংক অফ পাকিস্তান। আমরা একটু এর আগের গল্পটা শুনি। আমি এখানে বলি। তো আপনার মার্চের 1 তারিখে যখন আপনার জাতীয় সংসদ মুলতবি হয়ে গেল, আমরা 1টার দিকে বের হয়ে আসি সেই ব্যাংক থেকে, আর কোনো দিন যাই নাই। আর 19শে ডিসেম্বর গৌহাটি থেকে টেলিগ্রাম দিয়ে জয়েন করলাম, কারণ সরকার নির্দেশনা দিল যে তোমরা তাড়াতাড়ি জয়েন করো। সো এই গেলাম। আবার এর মধ্যে বারবার আনাগোনা করেছি। যাই হোক, তো যে জিনিসটা বলছিলাম যে আপনি বলছেন যে বিভিন্ন চাকরি, কোন পরিচয়টা আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? তারপরে বাংলাদেশ হওয়ার পরে আমি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করি। আমি বিভিন্ন মন্ত্রীর একান্ত সচিব ছিলাম, প্রাইভেট সেক্রেটারি ছিলাম। তারপরে সরকার পরিবর্তন হলো 75 সালেই, বঙ্গবন্ধুর নৃশংস। বঙ্গবন্ধুর সাথে আমার পরিচয় রাওয়ালপিন্ডিতে, ভাগনিষ্ঠতা হয় রাওয়ালপিন্ডিতে। উনি যখন গেলেন আরটিসি দুইবার, আই বিকেম হিজ সাথে ওনার সাথী ছিলাম ওখানে, ওই পরিচয়। এর আগে আমার খুব ভালো পরিচয় ছিল। আর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরকারি চাকরি করি বিভিন্ন মন্ত্রণালয়ে। তারপরে যখন সরকার পরিবর্তন হলো, তখন আমি
আপনার চেষ্টা করলাম বিদেশে যাওয়ার, সৌভাগ্য দিয়ে বিদেশে চলে গেলাম, সে আমেরিকায় চলে গেলাম। আমরা আপনার এই বিদেশ যাওয়ার গল্পটা শুনবো, আর তার আগে একটা শুনিনি যে এই যে বঙ্গবন্ধুর সাথে আপনার পরিচয় হলো, এবং বঙ্গবন্ধু সম্পর্কে তখন আপনার কি ধারণা ছিল এবং পরিচয় হওয়ার পর আপনার কি অনুভূতি বা কেমন ফিল হলো আপনার? বঙ্গবন্ধুর সম্পর্কে প্রথম উনি আগরতলা কনস্পিরেসি কেসে যখন, তখন আমার মা ওই প্রত্যেক দিন পুরা কেসের রিপোর্টটা বের হতো, আর উনি জোরে জোরে পড়তেন আর সবাই বসে শুনতো। তখন যে এই খামোখা ওনার উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেইগুলো তথ্য পেলাম। উনি গেলেন আপনার আরটিসি মিটিংয়ে, তা আমি তখন রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনিভার্সিটিতে। তো উই আর ভেরি এক্সাইটেড। ওই সময় আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করব। তো উনি আসবেন শুনে আমরা এটা স্থগিত করলাম, এটা বেশ বড় আকারে করব ঠিক করলাম, তো স্থগিত করলাম। উনি যেদিন আসলেন আমরা এয়ারপোর্টে গেলাম, সেই রাওয়ালপিন্ডি এয়ারপোর্টে অসংখ্য লোক। আমরা একটা ব্যানার নিয়ে গেছিলাম, বঙ্গ শার্দুল শেখ মুজিব, কিন্তু অল্প কয়েকজন লোক। কিন্তু যখন ওনার প্লেন নামলো, এই লোকগুলো সব এয়ারপোর্টে চলে আমাদের সাথে সামনেই যাওয়ার শুরু। পরে দেখলাম ওখানে একজনকে মাথায় করে নিয়ে যাচ্ছে, পরে শুনলাম এটা মিজানুর রহমান সাহেব। আর বঙ্গবন্ধুকে তারা এই সিকিউরিটির কারণে লুকিয়ে ইস্ট পাকিস্তান হাউসে নিয়ে যায়। শোনার পরে পরে আমরা ইস্ট পাকিস্তান হাউসে যাই। তখন রাত, বঙ্গবন্ধুর সাথে আলাপ হয়, উনি আমাদের খুব জড়ায় ধরলেন। হ্যাঁ, আমাদের খুব মানে অত্যন্ত আন্তরিকতার সাথে জড়ায় ধরলেন। এই ওনার সাথে শুরু হলো। তারপরে আমরা একটা স্যাটেলাইট টাউনে একটা হোস্টেলে ওখানে থাকি, তখন মওদুদ ভাই ছিলেন ওখানে, অনেকেই ছিলেন। এর আগে আমরা যারা নেতা কয়েকজন গিয়েছিলেন, ওদের সাথে সাক্ষাৎ, তাজউদ্দিন সাহেব, অমুক টমুক, হ্যাঁ, মোল্লা জালালউদ্দিন, এদের। তো আমাকে বললেন যে এই মোমেন এখানে থাকবে, এটা ইস্ট পাকিস্তান হাউস। তখন মওদুদ ভাই, ব্যারিস্টার মওদুদ, উনি ইয়াং স্পিরিটেড লোক। তো উনি বললেন, ওনাকে আমি আগে চিনতাম, তো উনি বললেন তুই এখানে থাক। তা আমি ওই পাশের রুমে থাকলাম। তখন সকালবেলা বঙ্গবন্ধু উঠলেন, তো আমি গেলাম। তো উনি পায়জামা নিয়েছেন, তো ওইটার ভিতরে নেমান নাই। তা আমাকে বললেন যে ওইটাতে খুলে ওইটাতে লাগাতে। তো আমি সেফটি পিন খুঁজতেছি, বঙ্গবন্ধু পেন্সিল দিয়ে করো। সো ইন দি প্রসেস তখন ওনাকে বললাম, রাত্রি বলেছি আমরা যে আমরা 21শে ফেব্রুয়ারি করতে চাই, এবং সেইটা আমরা বেশ অগ্রসর হয়েছি, আপনি আসবেন বলে আমরা স্থগিত করেছি, আপনি আমাদের প্রধান। উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। এটা বোধহয় 23 কি 24 ফেব্রুয়ারি, আমার ঠিক খেয়াল নাই এখন। 21শে ফেব্রুয়ারিটা আমরা পিছাইছি ওনার জন্য। তখন একটা দুঃসংবাদ হলো, আমরা 21শে ফেব্রুয়ারি ঘটা করে করতে চাইলাম। তা আমি তখন নিউজ পড়ি, আমি আর এক ভদ্রলোক বাংলাদেশি ছিলেন, আমরা বাংলা নিউজ পড়তাম, ইংরাজিও পড়তাম। তা আমরা চাইলাম নিউজে এটা বলবো, কিন্তু সেইখানে বাঙালি ডাইরেক্টর ছিলেন টেলিভিশন স্টেশনে, উনি রাজি হলেন না। উনি বললেন যে এটার পারমিশন লাগবে, তো পারমিশন লাগবে ইনফরমেশন মিনিস্ট্রি থেকে। আমরা এরপরে অনেক এই শাহাবুদ্দিন সাহেব, খাজা শাহাবুদ্দিন সাহেব, তো আমি ইনফরমেশন মিনিস্টার, ওনার জন্য বহু চেষ্টা করলাম, সাক্ষাতের পেলাম না। আমি তখন আমাদের সিলেটের মন্ত্রী ছিলেন একজন আজমল আলী চৌধুরী, উনি বাণিজ্য শিল্পমন্ত্রী ছিলেন। তো ওনার কাছে আমি বললাম, তো উনি আমাকে আবার দমক দিলেন, বললেন দেশে খালি 21 আর এখানে আসে 21। উনি সুযোগ করে দিলেন না। তো আমরা এই জন্যে আমাদের, তখন আমরা বললাম অ্যাড দিব, অ্যাড 50 টাকা দিলে অ্যাড দেয়, কিন্তু এই ওরা অ্যাড দিবে না, সরকারের পারমিশন। বঙ্গবন্ধুর বললাম যে এরকম আমাদের প্রিডিকামেন্ট। উনি শুনে তখন সাথে সাথে বললেন ফোন লাগাও ইয়োকে, শাহাবুদ্দিন সাহেবকে। তখন প্রায় রাত 12টা। তখন ওই মওদুদ ভাই বললেন যে অনেক রাত হয়ে গেছে, আমরা সকালে ফোন লাগান। তো সকালে যখন নাস্তা খাওয়ার আসছেন, তখন সেখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, মোল্লা জালালউদ্দিন, সবাই আমরা ওখানে। বঙ্গবন্ধু আসলেন, এসেই বললেন যে ফোন লাগাও। তখন আপনার সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে বললেন, নজরুল ইসলাম সাহেব ফোনে ওইখানে বসেই ফোন করলেন, শাহাবুদ্দিন সাহেব ধরলেন, উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। আর আগে আমরা অত কষ্ট করেছি, রাজি হয়নি। হ্যাঁ, তো
তো এই শুরু আর কি। তারপরে উনি ছিলেন, এরপরে চলে আসলেন ঢাকায় আপনার ঈদের কারণে। আবার প্রায় 10-12 দিন পরে গেলেন, প্রথম লাহোরে গেলেন, তারপর সেখান তার থেকে মানে আপনার মানে একটা মধুর স্মৃতি, একটা মধুর সাথে যে শুরুটা। আমি তখন ইয়াং ম্যান, নতুন স্টুডেন্ট। এর আগে ওনার সাথে আমরা মনে এবার একটা আরেকটু পিছনে যাই, আমরা যদি আপনার এখানে আরেকটা জিনিস বলি, উনি যখন ঢাকায় চলে গেলেন তখন ইসলামাবাদ রাওয়ালপিন্ডিতে যে সিএসপি অফিসার থাকতেন বাঙালিরা, আর কয়েকজন ইউনিভার্সিটির প্রফেসর লাইক প্রফেসর আনিস, প্রফেসর ওয়াহিদুল হক, তারপরে এরা একটা পেপার লিখলেন এইটা 6 পয়েন্টকে জাস্টিফাই করার জন্য আর্গুমেন্ট। সেই পেপারটা মোহিত ভাই আর তখন আব্দুর রব চৌধুরী নামে আরেকজন সিএসপি অফিসার ছিলেন, তারা আমাকে দায়িত্ব দিলেন এটা লাহোরে গিয়ে বঙ্গবন্ধু এবং কিংবা তার অ্যাডভাইজারি গ্রুপের কাছে দেওয়ার, এটা আমার দায়িত্ব। তারা সরকারি কর্মচারী, সামনে আসবে না। সো আই হ্যাড দ্যাট। এই জন্য আমি আবার লাহোরে গেলাম। লাহোরে গিয়ে ওয়াজির আলী ইন্ডাস্ট্রি তখন একটা হোটেল দিয়ে দিল, আস্ত ফ্লোর, সেখানে থাকলাম। পরে ওনার সাথে আবার ব্যাক করলাম, ফিরলাম। আমরা একটু পিছনে যাই। সিলেটের সবুজ চা বাগান, উন্মুক্ত আকাশ এবং মুক্ত বাতাসে আপনার বেড়ে ওঠা, আপনার ছোটবেলার দিনগুলো কেমন ছিল এবং ছোটবেলার সেই দিনগুলোকে আপনি মিস করেন কিনা? আমরা বড় ফ্যামিলি, আমরা ভাই বোন 14 জন। একজন আগে মারা যায় জন্মের পরে 13 জন ভাই বোন। আমরা যখন ওখানে ছিলাম সে বাড়িতে, এই হাফিজ কমপ্লেক্স এখনো আছে, তো তখন আমাদের অনেক আত্মীয় স্বজন, এই কাজিন চাচাতো মামাতো এরা আসতো, থাকতো। আমার অনেক খালা টালা এরা আসতেন সবসময়। বাসায় একটা জমজমাট একটা ভাব ছিল সবসময়, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার মা, আমরা মাঝে মধ্যে আসলাম খেলার থেকে, স্কুল থেকে খেলায় গেছি, খেলার থেকে বাসা আসলাম, আসে দেখলাম আমার রুম আরেকজন দখল করে ফেলছে। তখন একটু রাগ করতাম, হ্যাঁ আমার তমুক একজনকে দখল করেছে। আম্মা তখন বলতেন, শোন, বাসায় অতিথি আসা রহমত, এটা আল্লাহর রহমত। হ্যাঁ, তো যাই হোক, ওই পরিবেশে আপনি তো সিলেট সরকারি পাইলট হাই স্কুলের ছাত্র ছিলেন। আপনার মানে সেই স্কুল জীবনের বন্ধুদের কথা কারো কি মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে পড়ে। আপনার আমি 5th গ্রেডে স্কুলে যাই, এর আগে আমি স্কুলে যাইনি। আমার 5th গ্রেড থেকে শুরু স্কুল যাওয়া। 5th গ্রেড থেকে আমার এক প্রতিবেশী ছিল, এখন লন্ডনে থাকতে, আবু আখতারুজ্জামান। এই সাইদুজ্জামান যে ফাইন্যান্স সেক্রেটারি, ওনার ছোট ভাই। আচ্ছা। তো ও আমাকে বলতো স্কুল খুব ভালো জায়গা। আমার স্কুলে যাওয়ার দেরি হয়েছে, আমার চোখ নষ্ট ছিল যখন ইয়াং ছিলাম, জন্মের পরে চোখে গন্ডগোল ছিল, এই জন্যে স্কুলে যেতে একটু দেরি হলো। তখন ওই আমার এই বন্ধু বলে যে স্কুল খুব ভালো, তখন আমি গিয়ে 5th ক্লাসে ভর্তি হই। কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতা খুব খারাপ। কেমন ছিল সেটা? স্কুলে গেলাম, আমাকে বাসার থেকে সুন্দর ব্যাগ ট্যাগ দিয়ে দিলেন। সে স্কুলে যাওয়ার পরে ফার্স্ট ক্লাস গেল, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে ছিল অঙ্কের শিক্ষক, এক বাবু অঙ্কের শিক্ষক। তো উনি আসলেন, আসার পরে ওই আগে হোমওয়ার্ক দিয়েছেন আগে ওদের, তো কারা কারা আনছে হোমওয়ার্ক, তো এইটা উনি দেখেন, দেখে যারা করতে পারছে তারা সিটে বসে আছে, আমি সেকেন্ড রে বসেছি মাঝখানে, আর যারা করে নাই এদের বেঞ্চের উপর দাঁড় করাইছেন। হ্যাঁ, তা আমার আশেপাশে 2জনই বেঞ্চের উপর দাঁড় করানো। তারপরে এই পুরা ক্লাসে হঠাৎ করে উনি একটা ব্যাট দিয়ে মারতে লাগলেন, একেবারে পয়সা চিকবার। আমি এইটা দেখে শুধু ক্লাসরুমতে ভয়ে, ক্লাসরুমতে বের হয়ে বাসায় এক দৌড়ে বাসায় চলে আসছি। আমার মা তো তাজ্জুব, তোর স্কুলে গেলে চলে আসলে। তা আমি তখন ওইখানে একটা ব্যাটায় মারতেছে, আমাদের ক্লাসে একটা ব্যাটা এসে মারতেছে। সো ইট ওয়াজ এ স্টোরি। সন্ধ্যার সময় আমার বাবা তখন ওই স্কুলের প্রেসিডেন্ট, উনি বড় নেতা, আমার বাবা তখন স্থানীয় বড় নেতা, অ্যাডভোকেট ছিল, আবার সভাপতি। এবং তখন আর আমার আগে দাদা ছিলেন এডুকেশন মন্ত্রী, আব্বার মামু এডুকেশন মন্ত্রী অনেকদিন ছিলেন। তো ওখানে সবাই ওনাকে চিনে, আমাকে কেউ চিনে, আমি ছোট্ট। তখন ওরা আপনার দাদাও খুব পরিচিত মানুষ ছিলেন, অনেকদিন মন্ত্রী ছিলেন আসামে এবং ইস্ট পাকিস্তানে, প্রায় 17 বছর মন্ত্রিত্ব করেছেন। তো নাম, তো
তো তারা সন্ধ্যার দিকে হেডমাস্টার সাহেব, ওই শিক্ষক, এরা সবাই আসলেন বাসায়। আমি তো লজ্জা, সামনে যাই না। তখন ওরা বললেন যে উনি শিক্ষক, উনি বেটা না। এইটা আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স। তারপরে সেই শিক্ষক বিকেম ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। আমাকে খুব পছন্দ করতেন। তো সেইগুলো স্মরণ হয়। আমাদের সাথে যারা ভালো ছাত্র ছিল তখন, ফার্স্ট সেকেন্ড, এগুলো এরা অধিকাংশই নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, একটু আমাদের থার্ড ফোর্থ কেউ কি আছে এখন আপনার? আছে। আইনুন নিসাত আমার ক্লাস ফ্রেন্ড। এই যে আইনুন নিসাত অধ্যাপক, সে আমার সাথে। আরও আছে অনেকেই। হ্যাঁ, আরেকজন প্রফেসর রফিকুজ্জামান, সে এলেতে করে, এরা আমাদের সাথে। হ্যাঁ, সব ইট ওয়াজ এ ভেরি কমফোর্টেবল লাইফ। স্কুল জীবনটা আমাদের খুব মধুর ছিল। প্রায় অনুষ্ঠানে আমরা বক্তৃতা দিতাম, কবিতা আবৃত্তি করতাম, একটা না একটা কিছু, আর বাসাতেই এই সব কিছু লেগে থাকে। আপনি সেই সরকারি পাইলট স্কুল থেকে হার্ভার্ড, আপনি এবং ঢাকা ইউনিভার্সিটি হয়ে হার্ভার্ড, কোন বিষয় মানে কোন প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি মিস করেন? স্কুল, ঢাকা ইউনিভার্সিটি এবং হার্ভার্ড। ইউনিভার্সিটির হোস্টেল লাইফটা আমরা মিস করি। উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ। এইটা মিস করি। স্কুল লাইফটা মিস করি, বিকজ স্কুলে আমাদের অনেক অতীত স্মৃতি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্রায় স্কুলের বন্ধুবান্ধব চলে গেছেন। আর কলেজটা অল্প সময় ছিল, এই জন্য এটা কম স্মরণ হয়। তবে পরে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক দিন ছিলাম, সেই বন্ধুত্ব আমাদের গভীর। কিন্তু সম্প্রতিকালে এই রাজনীতিক নিয়ে এইসবের জ্বালায় আপনার এই বন্ধুত্বের যে গভীর সম্পর্ক, আন্তরিকতা অনেকটুকু আপনার দুর্বল হয়ে গেছে। আমরা একটু করে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনার সিলেটে বড় হওয়া এবং আপনার ক্লাসমেটের বাইরে এবং এই পাড়া মহল্লার যেসব বন্ধু বান্ধব আমাদের সাধারণত হয়ে থাকে, কারো কথা কি আপনার মনে পড়ে? অবশ্যই মনে আছে। আমাদের অধিকাংশ পাড়া প্রতিবেশী যারা ছিলেন তারা অধিকাংশই বিদেশে, আর যে মেয়েরা ছিল তারা অনেক কয়েকজন। এই ধরনের কোনো মেয়ের কথা কি মনে পড়ে আপনার? অবশ্যই মনে পড়ে, তারা দেশে আছে। ওই মেয়েদের মধ্যে কাউকে কি আপনার খুব ভালো লাগতো? এই ধরনের কোনো ভালো লাগা ছিল কখনো? তখন তো অনেকটাই ভালো লাগছে, বললাম নাই। তবে দে আর অল ডিস্টিংগুইশড পিপল। তারা সবাই এখন বয়োবৃদ্ধ। কারো নাম কি মনে পড়ে আপনার? অনেকের নাম মনে পড়ে। মানে বেশি মনে পড়ে কার নামটা? অনেকে আছে। আমার প্রতিবেশী ছিল আলিয়া নামে, ওনার সাহেব আপনার একজন মেজর জেনারেল সাহেব, রিটায়ার্ড করেছেন। আমার এক বান্ধবী ছিল কেয়া চৌধুরী, সে আমাদের সাথে কবিতা আবৃত্তি করতো। বিভিন্ন জায়গায় আমরা ইস্ট পাকিস্তান কম্পিটিশন একসাথে এসেছি। সে লন্ডনে থাকে, সেখানে কিসের শিক্ষক, প্রফেসর ওখানে আছে। আমাদের সাথে মহিলারা যে অনেকেই জীবিত আছেন, আর অনেক ছেলে বন্ধু। কাউকে আপনি মিস করেন এখনো? হ্যাঁ, এখনো কাউকে মিস করেন এই বয়সে এসে? কালে বদলে হয়, কিংবা ওই যে ইদানিং হোয়াটসঅ্যাপও একটা সুবিধা। কাকে মিস করেন সবচেয়ে বেশি? কাকে সবচেয়ে বেশি মিস করেন? মানে বন্ধুদের মধ্যে, বান্ধবীদের মধ্যে? ওই ধরনের মিস নাই, বাট স্মরণ যখন মানে স্মরণ করেন যে আমরা উই ওয়ার মাচ বেটার অফ অন দোজ ডেজ। যাক, আমরা শুনলাম। আমরা এবার এটা আপনার রাজনীতিতে আসার গল্পটা শুনি। কিভাবে আপনি রাজনীতিতে আসলেন? আপনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন, আপনি পড়াশোনা করতে গেলেন এবং আপনি হার্ভার্ডে পড়াশোনা করলেন, সাবেক রাষ্ট্রদূত ছিলেন, এবং শেষ পর্যন্ত কিভাবে আপনি এই রাজনীতির অঙ্গনে, রাজনীতির মাঠে আসলেন? এইটার জন্য শেখ হাসিনা আমাকে নিয়ে এসেছেন। দেখেন, আমি আমেরিকায় গেলাম, সেখানে যখন পড়তেছিলাম তখন আমি প্রথম এই বস্টনে আমরা প্রথম 15ই অগাস্টটা করতে গেলাম। এটা মিলাদ এবং একটু আলাপ, কারণ ওখানে তখন বঙ্গবন্ধু কেউ বলতো না। দ্যাট ইজ 1978। করতে যাওয়ার পরে আমাদের অনেক সরকারি কর্মচারীরা ওখানে ছিলেন বস্টনে। একেবারে পরবর্তীতে বাংলাদেশ শাসন করেছেন সেই বস্টনিয়ানরা। এটার অনুষ্ঠান করি এবং তখন দেখলাম একটা কীরকম জানি দুর্বিষহ অবস্থা, সবাই ভয় পায় আর কি। তারপরে সরকার বাহাদুর, যেহেতু আমি বঙ্গবন্ধু সরকারি চাকরি করেছি, আওয়ামী লীগ সরকারে কাজ করেছি, হঠাৎ করে তারা আমার বিরুদ্ধে একটা অভিযোগ নিলেন। এরপরে আমাকে চাকরিচ্যুত করলেন। চাকরিচ্যুত করার আগেই এই সময়ই আমি একটা কমিটি করি, কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ, মাল্টি পার্টি ডেমোক্রেসি রেস্টোরেশনের জন্য।
এটা আমি চালু করি, সাথে সাথে আরো দুই একজন লোক আমরা নিয়োগ করি, মানে সাথে ছিলাম, নিউ ইয়র্কে একজন, ওয়াশিংটনে একজন। হ্যাঁ, তো আমরা এইভাবে কাজ করি। তখন সরকার বাহাদুর আমাকে চাকরি থেকে বরখাস্ত করেন নাই। আমি এই দেশ থেকে যাওয়ার পরে 1 পয়সা সরকার থেকে নেইনি। তো বরখাস্ত করলেন, তখন আমাদের আন্দোলন হলো মাল্টিপার্টি ডেমোক্রেসি। আমাদের যে মুক্তিযুদ্ধে আমরা যে বাংলাদেশ আশা করেছিলাম, যে প্রত্যাশা করেছিলাম, সেগুলো দিনে দিনে জানি চলে যাচ্ছে। এই করে আন্দোলন শুরু করি আমেরিকাতে। সেই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের যত বড় বড় নেতা সবার সাথে যোগাযোগটা হলো। হ্যাঁ, যোগাযোগ হয়, তারাই যোগাযোগ করেন। আই বিকেম এ ভয়েস। আমি লেখালেখি করি। আর আমার সুবিধা ছিল সেখানে আমি শিক্ষকতা করার ফলে আমার অ্যাক্সেস টু মেনি পিপুল বাড়ে। আমার এলাকায় এক কংগ্রেসম্যান বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সে প্রায় 18 বছর কংগ্রেশনাল অ্যাপ্রোভিয়েশন কমিটির চেয়ার ছিল। সেইখানেই আমার এই আমেরিকান রাজনীতি। আর আমি যখন ছাত্র ছিলাম তখন ওখানে যিনি গভর্নর ফেল করেছিলেন, মাইকেল ডুকাকিস, উনি শিক্ষক ছিলেন। ওনার ক্লাসে 11 জন, আমি মিলে 12 জন ছাত্র ছিলাম। সবাই হলো হয়তো কোনো মেয়র, কোনো ফর্মার কংগ্রেসম্যান, এরা। আমি একমাত্র বাঙালি, আমি একমাত্র বিদেশি। আর আমার এক্সপিরিয়েন্স লোকাল গভর্নমেন্টে। তো আমি আমার লোকাল গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স বলতাম, তো তারা এটা নিয়ে খুব মজা পাইতো। তখন ওই যিনি ইনস্ট্রাক্টর যিনি ছিলেন, হি বিকেম এ গুড ফ্রেন্ড। ওনার নাম মাইকেল ডুকাকিস। উনি গভর্নর ছিলেন, 4 বারের গভর্নর ম্যাসাচুসেটসের। কিছুদিন পরে উনি আমাকে বললেন, উনি আমাকে আব্দুল ডাকতেন, বললেন আব্দুল, ওনার বাসা আমার বাসা কাছাকাছি। আর উনি গাড়ি চালাতেন না, উনি ট্রেনে যেতেন। আর রাত্রেবেলা উনি গ্রসারি করতেন। তো গ্রসারি আমাকে ফোন করতেন 10টার দিকে, আমার বাচ্চারা ঘুমায় পড়ছে, ওনার বাচ্চা ঘুমায় পড়ছে। তো উনি ফোন করতেন যে আব্দুল, আর ইউ ফ্রি, যে গ্রসারিতে যাবেন? তো পাশে আমরা গ্রসারিতে, আমি গাড়ি দিয়ে নিয়ে যেতাম, কারণ তো গাড়ি চালায় না। তো ইন দি প্রসেস উই বিকেম গুড ফ্রেন্ডস। উনি ডিসিশন নিলেন যে উনি এই আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে কি করবেন। তখন হি ওয়াজ এ গভর্নর। তো বললেন যে আব্দুল, তুমি আমার সাথে থাকো। আমি বললাম অবশ্যই। আমি এই জন্য একটা সেমিস্টার ওনার জন্যে অফ নিলাম আমার কলেজ থেকে। আমি ওনার আইওয়া ক্যাম্পেইনে ছিলাম, সাউথ এশিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করি। মানে এটা তো ওখানকার লোকাল পলিটিক্সের সাথে আপনার ইনভলভ। এটা আমেরিকান রাজনীতি। কিন্তু আপনি বাংলাদেশের রাজনীতির সাথে ইনভলভ। আমি যতটুকু জানি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে অফার করেছিলেন নির্বাচন করার জন্য। আমেরিকার রাজনীতিতে যাওয়ার ফলে আমার সাথে অনেকের পরিচয় হয়। তখন আই হ্যাড গুড অ্যাক্সেস। 1988 সালে আমি ইউএস কংগ্রেসে একটা হিয়ারিং করি, বাংলাদেশ হিয়ারিং। তখন আপনার স্টিফেন সোলার ফরেন রিলেশনস কমিটির চেয়ার, আমার বন্ধু যে বললাম, কিসের নাম, চেট অ্যাটকিন্স, আমার আরেক পরিচিত ঘনিষ্ঠতা দায় মালি, উনি মিশিগানের। তো ওদের আমি বললাম যে এরকম বাংলাদেশ এরকম অত্যাচার হচ্ছে, সেই। তখন একটা হিয়ারিং হয়। হিয়ারিং হয়, আমি সেইখানে 3 জন লোক সিলেক্ট করি বক্তব্য দিবে। একজন ইউএসএআইডি কাজ করতো বাংলাদেশে, সে শিক্ষক, হ্যাঁ, ক্র্যাক ব্যাক্সটার। আরেকজন বাংলাদেশি অধ্যাপক, নাম করা অধ্যাপক, আপনার উইসকনসিনে থাকেন। সে আপনার ফজলুর রহমান সাহেবের ছোট ভাই, নেম ব্র্যান্ড প্রফেসর, মুহূর্তে ভেরি গুড প্রফেসর, এই মুহূর্তে নামটা আসছে। আমাদের যে শিকাগো টাওয়ারের যিনি ছিলেন, ওনার ছোট ভাই। নাম বললেই চিনতে পারেন, মনে আসতেছে না। আর দিলাম মোহিত ভাইকে। মোহিত ভাই তখন সরকার থেকে বের হয়ে আসছেন, উনি প্রথম রাজি হন নাই। পরে আমি আর নুরুল ইসলাম অনু তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের। তা আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে তুমি যদি টেস্টিমনিটা দাও, আমার বন্ধু চ্যাট অ্যাটকিন্স বলছে তাহলে খুব পাওয়ারফুল হবে। উনি রাজি হলেন। এইটার পরে আই বিকেম ভেরি। আর এদিকে একটা হলো, তখন আমাকে সরকার দেশে আসা বারণ করে দিল। কিন্তু রাজনীতিবিদদের সাথে খুব ভালো আপনার যোগাযোগটা হয়ে গেল এবং আপনার একটা সম্পৃক্ততা। শেখ হাসিনা গেলেন আমেরিকাতে। অনুভাই আমাকে বললেন যে মুভেন, আমরা শেখ হাসিনার জন্য একটা অপোজিশন লিডার, তো 86-এ একটা অ্যাপয়েন্টমেন্ট, তো কোথাও পাচ্ছেন না।
তা আমি তখন আমার বন্ধুরে এই চ্যাটকে বললাম, এই চ্যাট আমার নেতা আসছে, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট দাও। সে বললাম এখন বাজেট টাইমে খুব ব্যস্ত। আমি বললাম আমি আসলে কি তুমি, বলে তুমি তো অ্যাপয়েন্টমেন্ট, তুমি তো আসে আর ঢুকে পড়বা। হ্যাঁ, আমি বললাম তাই করো, তুমি এটা ফটো জন্য। তারা সে টাইম দিল মাননীয় আমাদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে। তারপর ওনাকে বললাম বস্টনে আসতে। উনি বস্টনে আসলেন। তো বস্টনে আসার পরে আমরা ওনাকে বস্টন টস্টন দেখালাম, একটা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানটা বেশ ঝামেলার মধ্যে, কারণ অনেকেই তখন ওই রাজি না আর কি, বাট জনগণ এটাতে আসলো। সো শি হ্যাড এ মিটিং ইন বস্টন। আমার ইউনিভার্সিটি আমি একটা রুম নিয়ে, আমি তখন মাস্টারিও করি, নিয়ে ওনাকে নিয়ে আসলাম। আর এক ভদ্রলোক তৈয়বুদ্দিন মাহতাব, ওনার বড় ভাই মারা গেছিলেন, রেলওয়েতে চাকরি করতেন, উনি ফরেন সার্ভিসে ছিলেন, তখন টাফটে পিএইচডি করতেছিলেন। ওনাকে বললাম আপনি প্রিসাইড করেন। নেত্রী সেখানে গেলেন, নেত্রীর সাথে এই পরিচয়, এখানে পরিচয়। তারপরে উনি আবার আরেকবার গেছেন বস্টনে, তখনও পরিচয়। হ্যাঁ, তারপরে উনি যখন 96-এ ইলেকশনে জিতলেন, তখন আমি ওনাকে একটা কংগ্রেচুলেশন জানান, ইউ মেড ইট। হ্যাঁ, তারপরে ফোন করলাম, তো উনি বললেন যে উনি বস্টনে আসতে চান। আমি বললাম আপনি তো এখন প্রধানমন্ত্রী, আপনাকে কেমন করে আনবো, আপনি আনতে হলো তো অনেক হেঙ্গামা। তারপরে আমি এর মধ্যে একদিন একটা দাওয়াত পেলাম এই বস্টন ইউনিভার্সিটিতে। আমি কিন্তু বস্টন ইউনিভার্সিটি না, আমি হার্ভার্ডের দাওয়াত পেলাম। ওদের ওখানে একটা লিডার্স প্রোগ্রাম, সেইখানে আপনার জর্ডানের রাজাকে তারা দাওয়াত দিয়েছে। তো আমি ওখানে আলাপ করলাম কি বিষয়, তারা বলে যে হ্যাঁ ওনাকে আমরা দাওয়াত দিয়েছি, উনি বক্তব্য দিয়ে আমরা একটা ডিগ্রি দেব আর টাকা দেব, অনারিয়াম। আমাদের নেত্রী দিবে না কেন? আমাদের নেত্রী ইজ এ লেডি, যে মুসলিম দেশের আর কি সরকার প্রধান, আর এইরকম স্যাক্রিফাইসিং লাইফ, সারা জীবন বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, ভাইয়ের বউগুলো হারিয়েছেন, মানুষের জন্য সংগ্রাম করে, তার সংগ্রামী লাইফ, তাকে তোমরা দিবে না? বলে তো হ্যাঁ দিব, তুমি যো করো। তা আমি তাদের রিকোয়েস্ট করলাম। তারা বললো যে, প্রেসিডেন্ট সাহেব বললেন যে আমাদের কোনো আপত্তি নেই, তবে এইটা আমি ডিসাইড করি না, এইটা আমাদের সিনেট উইল কনফার্ম। তে বললো প্রফেসর মোমেন, তোমার পরিচিত কোনো সিনেট মেম্বার আছে কিনা? তা আমি তো সিনেট মেম্বারকে তাও জানি না। তখনও বললো যে এইরকম লোক, আমি চিনি তো। এর মধ্যে আমি দুইজন পাইলাম, একজন আমার খুব ঘনিষ্ঠ লোক, প্রফেসর আলবাজ, সে ইজিপশিয়ান। হ্যাঁ, আলবাজের সাথে আলাপ করে বলে আমি আই উইল সাপোর্ট, আমি যোগ্য দিব। আর তখন আরেকজন ছিলেন বাংলাদেশি, সবাইকে পছন্দ করতেন, প্রফেসর গাস্টব পাপানাইক। ওরা বললো উই উইল সাপোর্ট। তারপরে একটা দাওয়াত হলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন, ওনাকে একটা ডক্টর ল ডিগ্রি দেওয়া হবে, আর উনি ওখানে বক্তব্য দিবেন। তখন ওই যাওয়াটা শেষ পর্যন্ত ওই বছরে যেখানে টাইম হলো যাওয়া হয় নাই। আমাদের কিছু ডিপ্লোমেটটা উল্টাপাল্টা করে ওনারা এটা ওনাদের হাতের পাশ রাখলেন। ইউএনএতে গেছিলেন, তখন ওনাকে বস্টনে আসতে দেননি। পরের বছর উনি মাইক্রো সামিটে গেলেন। হ্যাঁ, এই প্রথম মাইক্রো সামিট, সেখানে মাননীয় প্রধান তিনজন সেখানে কো-চেয়ার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে ছিলেন কুইন সোফিয়া অফ সুইডেন, আর ছিলেন আপনার হিলারি। তখন ওনাকে বলা হলো যে না যেতে, কারণ সব কংগ্রেসম্যান ইলেকশনের জন্য বাড়িতে চলে যাবে। তাই আমি বললাম হিলারি তো আসেন। তো সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী যান এবং ওনাকে ক্লিন্টন সাহেব বাড়িতে ব্রেকফাস্টের দাওয়াত দেন। আমার মনে হয় এরপরে আর আমাদের নেত্রী হোয়াইট হাউসে কোনো দাওয়াত পান নাই। দ্যাটস দ্য লাস্ট দাওয়াত। ওই সময়ের আমার সাথে নেত্রীর পরিচয় হয়। আর আমি তো আন্দোলন করেই যাচ্ছি, এবং আপনি তো রাজনীতিতে মোটামুটি সক্রিয় ওখানকার। তারপরে আমি এই ছেলেমেয়েরা বড় হচ্ছে, সো ন্যাচারালি আমি সৌদি আরবে গেলাম। হ্যাঁ, সৌদি আরবে চাকরি নিয়ে টাকা টুকার জন্যে, আর আমার গিন্নিও চাইছিলেন বারবার যাওয়ার, পয়সা ইনকাম করার জন্য। তো সৌদিতে গেলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কয়বার গেলেন, দেখা হলো। হ্যাঁ, উনি তখন আপনার 2001 সালে আপনার তখন আমাকে একদিন বললেন, ফোন করলেন ঢাকার থেকে, আমি তখন সৌদি আরবে আপনার কাজ করি, আপনাকে ইলেকশন করতে হবে। বললেন যে সিলেটের আমাদের স্পিকার হুমায়ুন রশিদ সাহেব মারা গেছেন, তারা ক্যান্ডিডেট খুঁজতেছেন সিলেটের জন্য। তো
আমি বললাম যে এইখানে তো আমি টাকা পয়সা দেওয়ার জন্য আসছি ছেলেমেয়ের ইউনিভার্সিটিতে, তবে আমার কাছে একটা ভালো ক্যান্ডিডেট আছে। নেত্রী বললেন কে? আমি তখন বললাম আমার বড় ভাই। তো নেত্রী বললেন যে আমি ওনাকে বলতে পারবো না। আমি বললাম আপনার বলতে না, আমি রাজি করাবো, আপনার আমাকে সময় দেন। তো উনি বললেন না খুব কম সময়। তো উনি সময় দিলেন আমাকে। এর মধ্যে উনি ইটালিতে গিয়েছিলেন, মিলানে। ওখান থেকে আবার ফোন করলেন, কি করলো কিছু? তাই বলে এখন একটু সময় দেন। পরে মোহিত ভাই রাজি হলেন। মোহিত ভাই 2001 সালে ইলেকশন করলেন, ফেল করলেন। ফেল করাটা খুব ভালো হয়েছিল, কারণ ফেল করার পরে ওনার যে স্পিরিট, কারণ এর আগে উনি অনেকগুলো বই লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, এবং এগুলো পড়ে আমার খুব খুব উৎসাহ ফিল করি আর কি। আর তখন এই নেত্রীর সাথে ওনার কাজ করার সুযোগ হলো। এই 2001 থেকে 2008 এই কয়েক বছর তারা সিআরআই তৈরি করলেন। মোহিত ভাই সাথে নিলেন এইচ.টি. ইমাম সাহেবকে, ডক্টর মশিউর রহমানকে, ওনার সাথে সামাদ ভাই। তার মানে ফেল করাটাই ছিল আশীর্বাদ অনেকটা। এইটা ফেলটাও আশীর্বাদ। তখনই নেত্রী মোহিত ভাই বলেন যে আমি স্ট্র্যাটেজিতে, আর নেত্রী হলেন মানবিক। উনি সবসময় মানুষের দিকটা, মানুষের মঙ্গলের দিকটা উনি দেখেন। এই যে জুটি, দে ক্রিয়েটেড এ বিউটিফুল প্রোগ্রাম। তারপরে 2009 সরকারে আসার পরে দি স্টার্টেড ইমপ্লিমেন্টিং দোজ প্রোগ্রাম। এই জন্য আমি বলি 2001-এ ফেল করাটা ছিল আশীর্বাদ। এবং এইভাবে আপনারও রাজনীতিতে মোহিত ভাইয়ের এই যে স্পিরিট, উনি যে সাচ এ মেরিটোরিয়াস ম্যান, এইটা নেত্রীর সুযোগ দিয়েছেন বলেই হি কুড প্রুভ দ্যাট বাংলাদেশের অর্থনীতিকে ভিন্ন অবস্থায় নিয়ে গেছেন। আমরা অনেক গল্প শুনলাম যে আপনিও শেষ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হলেন। পররাষ্ট্রমন্ত্রী হয়ে আপনার সবচেয়ে বড় অর্জনটা কি? আমাকে নেত্রী পররাষ্ট্রমন্ত্রী বানালেন। আমাকে নিউ ইয়র্কে উনি 2014 সালে বললেন, পাবলিক মিটিংয়ে বললেন যে আমি মোমিন সাহেব নিয়ে যাব দেশে। তো দেশে আসলাম। হ্যাঁ, আমার ছেলেমেয়েরা কেউ পছন্দ করে নাই যে তুমি আমেরিকা ছেড়ে চলে যাবা। তারপরে দেশে আসার পরে নেত্রী বলেন আপনি এলাকায় একটু ঘোরাঘুরি করেন। তো ঘোরাঘুরি শুরু হলো। তারপরে এর মধ্যে মোহিত ভাই বললেন উনি বয়স হয়ে গেছে, ইলেকশন করবেন না। আমি কপালি, আমি নমিনেশন হয়ে গেলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিলেন। আমি ইলেকশনে মোহিত ভাইয়ের কারণে জিতে গেলাম, কারণ আমাকে তো লোকে অত চিনে টেনে না। মোহিত ভাইয়ের জন্য আমি মানে আমি সেই দিক থেকে খুব লাকি। তো আমি জিতে গেলাম। যেতে পারার পরে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, দিস ইজ সারপ্রাইজ। হ্যাঁ, আমি এর আগে এর মধ্যে বলি, উনি আমাকে এই যে পরবর্তী 2009-এ রিকোয়েস্ট করলেন, একদিন ফোন করলেন। মার্চ মাসের প্রথম সপ্তাহ বোধহয়, সরকার জানুয়ারিতে এসেছে। তারপরে আমাকে ফোন করে বললেন যে আমি আপনাকে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডর হিসেবে, রাষ্ট্রদূত হিসেবে পাঠাবো। তাই আমি বললাম যে সৌদি আরবে তো বহু বাঙালি থাকে, আর আমি তো কোনো ডিপ্লোম্যাট না। হ্যাঁ, তো বললেন যে না আপনি রাজি কি না? আমি বললাম আমি আগে আমার বসকে জিজ্ঞেস করি, মানে আমার বউকে জিজ্ঞেস করি। উনি বললেন যে বসকে আমি ম্যানেজ করব, আপনি রাজি কিনা? আমি বললাম দিস উড বি অ্যান অনার। তারপর বললেন যে হ্যাঁ আসেন। তা উনি বললেন যে খুব শীঘ্রই জয়েন করতে হবে। আমি বললাম যে নেত্রী আমার তো ক্লাস শুরু হয়ে গেছে, আমার এত ছেলে মেয়ে আমার ক্লাসে নেই, আমি তো এই সেমিস্টার শেষ হওয়ার আগে পারবো না। মে মাস বললেন কবে? বললাম মে মাসের শেষে, তখন আপনার মার্চ মাস। বললেন তাহলে কাজ করেন দীপুমণির সাথে আলাপ করেন। দীপুমণি বললেন ঠিক আছে আপনি আসেন। এইখানে যখন আসলাম, আসার পরে দেখা যায় আমার একটু ঝামেলা হচ্ছে, ফাইল টাইল পাওয়া যায় না। তখন নেত্রী একদিন বললেন যে আপনাকে ইউএনওতে পাঠান। তো একই বক্তব্য আমি নেত্রীকে বলছিলাম যে আমি তো ডিপ্লোমেট, এখন তো সব সিনিয়র ডিপ্লোমেটরা যায়। শেষ পর্যন্ত আপনি ডিপ্লোমেট মানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, যে আপনি যেটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করছেন সেটাই হলেন। সেইকে নিয়ে যাওয়ার সময় নেত্রীর ইমোশনটা আমাকে ইন্সপায়ার্ড। আপনি না করতে পারেন নাই। উনি বললেন যে দেখেন আমরা পাঁচবার 1 নম্বর করাপ্ট কান্ট্রি হিসেবে বদনাম পেয়েছি, আমরা নন ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে বদনাম নিয়েছি, আমরা একটা এই করাপ্ট কান্ট্রি হিসেবে বদনাম করেছি, আমরা একটা সন্ত্রাসী দেশ হিসেবে। আমি চাই আপনি ওখানে যাবেন, আমার দেশের ভাবমূর্তি পরিবর্তন। ইট ওয়াজ সো ইমোশনাল and I accepted it. I accepted the challenge. আমি খুব লাকি যে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা ঘোষণা দেন যেগুলো আমার জন্য খুব কাজ দিয়েছে।
যেমন যাদের মন্ত্রী যে নিয়োগ করলেন কারোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল না করাপশন। এটা ইট ওয়াজ এ গুড থিং ফর মি। আমরা একটু শেষ দিকে একবারে মোহন ভাই, আমরা একটু আপনি পররাষ্ট্রমন্ত্রী হলেন এবং এই পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়ও কিন্তু আপনার অনেকগুলো, আপনার সরলতার অনেকটা, আপনার কথার অনেকগুলো কথা অনেকটা ভাইরাল, যেমন বেহেস্তে আছি, তারপরে যে আপনার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এই ধরনের অনেকগুলো বিষয় হয়তো আমরা স্বামী স্ত্রী আমি বলি না, এটা মিডিয়া বানিয়েছেন, হ্যাঁ এটা আমি কখনো বলি নাই, বাট কিছু কিছু নিয়ে কথা উঠেছে। যেমন আমি একটি প্রস্তাব দিয়েছি ভারতকে এবং ভারত গ্রহণ করেছে। আমি পররাষ্ট্রমন্ত্রী 3টি স্ট্র্যাটেজি ডিজাইন করি। আমাদের তো এমনিতে জেনারেল ফরেন পলিসি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিতেন, এবং কারোর কোনো দেশে আমরা নন অ্যালাইন থাকবো, কারো চুক্তিতে ডুববো না। আমি এমনিতে 3টা স্ট্র্যাটেজি দিয়েছি। একটা হলো ইকোনমিক ডিপ্লোমেসি, আরেকটি হচ্ছে পাবলিক ডিপ্লোমেসি, আর আরেকটি হচ্ছে রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি স্ট্র্যাটেজি। এই 3টা আমি ফিলসফি দিয়েছি। ইকোনমিক ডিপ্লোমেসি মাননীয় প্রধানমন্ত্রী অনেক রোডম্যাপ তৈরি করেছেন, সেগুলো অর্জনের জন্য যা যা দরকার আমার ইকোনমিক ডিপ্লোমেসিতে। আর আমার দেশে বিনিয়োগ দরকার, বিনিয়োগ আমি মুখে বললে হবে না, সেই জন্য ওই দেশের লোকগুলো অন্যরা বলবে, সেই জন্য আমি পাবলিক ডিপ্লোমেসি উইং চালু করি। আমার প্রত্যেকটা মিশনে আমি বঙ্গবন্ধু কর্নার চালু করি, সদের তারা বলবে বাংলাদেশে গত 15 বছর অভাবনীয় সাফল্য হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কর্নারটা সেই মতো কাজ করছে না। আমি চাইছিলাম বঙ্গবন্ধুর কর্নারের মাধ্যমে আমাদের দেশে যে 15 বছর যে অভাবনীয় সাফল্য এগুলো বলবে, আর বঙ্গবন্ধু যে সারা জীবন মানুষের অধিকার আদায়, এগুলো আমি শেষ করছি, অধিকার আদায়ের জন্য এটা বলবে। তাতে জানবে যে উই আর দি অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যারা 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে ফর আপহোল্ডিং ডেমোক্রেসি, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস। এখন আপনি বললেন যে বিভিন্ন কথা উঠছে, আমি যেমন ভারতে গিয়ে বলেছিলাম যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আমরা চাই, তোমাদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, আমাদের উন্নতি হচ্ছে বলে আমাদের এটা টিকসই করে রাখতে হলে আমি এইটা আঞ্চলিক। আর যে সমস্ত জায়গাতে স্থিতিশীলতা এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ওদের সম্পদ থাকলেও মিডল ইস্ট ধ্বংস হচ্ছে, ভারত এটা গ্রহণ করেছে। আর আমি বলেছি যে ওখানে আমি কোনো প্রক্সি ওয়ার চাই না আমাদের এই রিজনে, দে অ্যাকসেপ্টেড ইট। নাও এইটারে বিভিন্ন, আর বলছি শেখ হাসিনা হচ্ছেন গিয়ে অসাম্প্রদায়িক মন মানসিকতার নেতা, আমরা তাকে চাইব যেভাবে হোক এই আঞ্চলিক শান্তি স্থিতিটা তিনি একটা প্রতিভ। আর আমি তোমাদেরও বলবো পলিটিক্স নিয়ে কোনো আলাপ করিনি, আমি একটা ফিলোসফি দিয়েছি যে আমি এই অঞ্চলে কোনো ধরনের প্রক্সি ওয়ার চাই না, আমি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চাই। এইটাকে বিভিন্নভাবে বিকৃত করে ব্যবহার করে আসলে। আরেকটা যেমন আপনার অভিযোগ হলো যে সেটি হচ্ছে আমি মানুষের জিনিসপত্রের দাম বাড়ছে, আমি গেছি এক জায়গায়, ওরা জিজ্ঞেস করছে আমাদের অর্থনীতি কেমন, আমি বলেছি দেখেন আফগানিস্তানের লোক বড়, আমরা কেমন আছি, আমি বলছি আফগানিস্তানের লোক মসজিদে গুলি করে, মসজিদে বোমাতে মরে, পাকিস্তানে কি কষ্ট 27% ইনফ্লেশন হয়েছে, ইংল্যান্ড আমেরিকা সেখানে ইনফ্লেশন হয়েছে, এই আমেরিকাতে পাবে যায় স্কুলে যায় গুলি করে তুলনায় আমরা তো বেহেশতে আছি। আর যাই কোথায় ও বাকিটুকু নাই, খালি নাই। আর বেহেশত মানে ভালো অবস্থা, ভালো অবস্থা। আমরা নর্মালি আমাদের এলাকায়, সিলেট এলাকায় আমরা বেহেশত মানে ভালো এলাকায়, এইটা নিয়ে খুব হইচই হলো। আরেকটি হচ্ছে গিয়ে যেটি হচ্ছে নবাবজাদা, এরা আপনার কোভিডের সময় যখনই আমরা শুনলাম যে ইতালিতে কোভিড বেশি, আমরা ঠিক করলাম যে আমরা কোনো লোক আনবো না, বন্ধ। এরা লুকে টুকে কাতার হয়ে রাতে 1টার সময় ফোন করেছে যে তারা 143 জন আসবে, একটা শর্তে, যারা প্লেনটি নামবে আমি বাসে করে ওদের কোয়ারেন্টাইনে নিয়ে যাব। রাজি হয়েছে। অ্যাম্বাসেডর সাহেব বলছি যে এই কন্ডিশনে রাজি হলে আমি তখন কাউকে ফোন করানো নয়, অত অভিরাতে কারে ফোন করি, এই কন্ডিশনে আসছে। আসার পরে যখন কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আমাদের এই যতে হজ ক্যাম্পে, তারা তখন সেখানে চিৎকার, আমাদের 3টা মহিলা ক্লিন করে ওদের ঘুষি দিচ্ছে। বাংলাদেশে মহিলাদের কোনোদিন কোনো লোক ঘুষি দেয় না এইরকম। আর তারপরে তারা বলে কি যে আমরা পর্যটন কর্পোরেশনের ব্রেকফাস্ট গেছে, তারা সেটা খাবে না, তারা 5 স্টার হোটেলে খাবে। তা আমি বলেছি যে এখানে কুলাঙ্গার কয়েকটি যত নবাবজাতা, তারা তার নিজেদের মধ্যে নবাবজাতা মনে করে। নবাবজাতা মানে আমরা এইটা প্রচলিত শব্দ ইউজ করি, এবং সবাই না, এই যে কয়েকটা দুষ্ট লোক, সবাই এই যে 143 জনের মধ্যে
5জন 6জন হলো শয়তান, এরাই গন্ডগোল করেছে, তাদের গেট ভেঙে চলে গেছে। এবং এমনই কপাল মন্দ, একজন গেট ভেঙে চলে যায়, সে কিশোরগঞ্জে গিয়ে বাড়িতে থাকে, তার বউ তার মেয়ে তাদের কোভিড হয়, মারা যায়। আল্লাহর বিচার হয়েছে তার। হ্যাঁ, আই ফিল ব্যাড। এটা দেখা গেল মানে কোট হচ্ছে সেইখানে এইটারে নিয়ে আমাদের কোনো লোকজন যে প্রবাসীদের নিয়ে আন্ডারমাইন করে, নট। আমি বোধহয় প্রবাসীর, আমি নিজেও প্রবাসী, আমি প্রবাসী দিবস ওই মাসে দিবস ঘোষণা, যাই হোক, কিন্তু কিছু দুষ্ট লোক ওইগুলো টুইস্ট করে ফায়দা লুটতে চায়, বাহাবা নিতে চায়। আমি সাদাসিধা লোক, হ্যাঁ, বহুদিন, এবং আমি এখনো সাদাসিধা, যেটা ভালো মনে করি। কিন্তু আপনার দলেরও অনেকে কিন্তু আপনার কথাগুলো বুঝে নেয়। আপনি কি মনে করেন যে আপনার পরে মন্ত্রিত্ব না পাওয়ার জন্য এগুলো একটা কারণ? আই ডোন্ট নো। না, মন্ত্রিত্বটা একটা লাখ। আপনি কি 17 কোটি মানুষের মধ্যে আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? আমি ভাগ্যে বিশ্বাস করি। একে ফজলুল হককে বলা হয়েছিল যে আপনার এই সাকসেসের পিছনে কি, উনি বলছিলেন যে আমার এই সাকসেসের পিছনে luck has played more than his fair part, and I believe in it. মহিন ভাই, অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে। আসলে আমাদের আরো অনেক 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 শোনার এবং জানার বিষয় আছে। আমরা আশা করি পরবর্তীতে আমরা আবার আপনাকে পাবো, এবং পরবর্তীতে আপনাকে যখন পাবো আমরা এর পরের বিষয়গুলো আলোচনা করবো। আপনি যেমন আপনার আসলে অনেক লম্বা ক্যারিয়ার, এবং আপনি একজন, আপনার অনেক বিষয়গুলো এখন আমরা জানিই নেই, যে আপনার অধ্যাপনা জীবন এবং আপনার যে আরো বর্ণাঢ্য জীবন, এই বর্ণাঢ্য জীবন সম্পর্কে এবং রাজনীতি সম্পর্কে এবং রাজনীতি বাংলাদেশ এবং বাংলাদেশের নতুন প্রজন্মের সম্পর্কে আমরা আপনার কাছ থেকে শুনবো। আপনি পরবর্তীতে আবার আমাদেরকে সময় দিবেন, এই প্রত্যাশা থাকলো। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। যেখানে থাকুন ভালো থাকুন, শুভরাত্রি।